অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদের আমার বিজ্ঞান ক্লাসে আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন সম্পর্কিত একটি পাঠ আমি উপস্থাপন করছি। আজকে পাঠের বিষয় হচ্ছে পরমাণুতে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে। পরমাণুর সেই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তা আমরা পাঠে ফিরে যাই। তো একটু লক্ষ্য করো, আমরা জানি, তোমরা শুনেছো, তোমরা আগে পরমাণুর গঠন আগে যেটা পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো কক্ষপথ থাকে, গোলাকার বৃত্তাকার কক্ষপথ থাকে। সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এবং কতগুলো তার নির্দিষ্ট নেই, কতগুলো যে কোনো 1 2 3 4 5 এরকম কক্ষপথ থাকতে পারে। ইলেকট্রন অনুযায়ী যদি যত বেশি ইলেকট্রন হবে কক্ষপথ তত বেশি হবে। তো তোমরা সৌরজগৎ সম্পর্কে জেনেছো, যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলো যেমন ঘোরে, তেমনি আমাদের এই নিউক্লিয়াসের চারিদিকে আমাদের এই পরমাণুর ইলেকট্রনগুলো ঘোরে। তো একটু লক্ষ্য করে এখানে একটা চিত্র এঁকেছি। শিক্ষার্থীরা, এর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা পজিটিভ, আমি সেই পজিটিভ চিহ্নটা একটু দিয়ে রাখলাম। নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ। তার বাইরে কতগুলো গোলাকার বৃত্তাকার কক্ষপথ আছে। এই যে কক্ষপথ, এগুলোতে ইলেকট্রন ঘোরে। এখন এই এই যে এটাকে বলা হয় প্রথম প্রধান শক্তি স্তর, এই 2 নম্বরকে বললাম দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এই 3 নম্বরকে বললাম তৃতীয় প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরকে এন দিয়ে প্রকাশ করে, এন, ছোট এন, মানে স্মল এন, এন দ্বারা প্রকাশ করা হয়। এইটা হচ্ছে প্রথম, মানে এন এর মান যদি 1 হয় তাহলে এটা হয়ে যাবে প্রথম প্রধান শক্তি স্তর। যদি এন এর মান 2 হয় তাহলে সেটা হয়ে যাবে দ্বিতীয় প্রধান শক্তি স্তর। এন এর মান যদি 3 হয় তাহলে বুঝবা এটা তৃতীয় প্রধান শক্তি স্তর। এখন প্রশ্ন হলো, এই যে ইলেকট্রনগুলো যে আমাদের এই শক্তি স্তরগুলোতে থাকবে, কয়টা ইলেকট্রন থাকবে, কয়টা ইলেকট্রন থাকতে পারবে? তো সে বিষয়ে একটা সূত্র আছে আমাদের। সেই সূত্র অনুযায়ী একটা প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা সেই সূত্র দিয়ে আমরা এখন শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পারমাণবিক সংখ্যা পড়িয়েছিলাম। কোন মৌলের যতটি প্রোটন থাকে তাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, এবং যতটি প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন কতটি এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা মানেই ইলেকট্রন সংখ্যার সমান। সুতরাং আমরা পারমাণবিক সংখ্যা জানলেই হবে। আমার তোমাদের বইতে 18টি মৌল দেওয়া আছে আর্গন পর্যন্ত। সেই মৌলগুলো একটু লক্ষ্য করো। আমি ইলেকট্রন কিভাবে অবস্থান করে সেটা একটু দেখাচ্ছি প্রথম, তারপরে আমি মৌল হিসেবে ইলেকট্রন বিন্যাসে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রধান শক্তি স্তরে একটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। একটা শক্তি স্তরে কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেটা 2n² দিয়ে আমরা বের করতে পারি। তো n হচ্ছে প্রধান শক্তি স্তর। n এর মান আছে 1 2 3 4 5। এখানে n = 1 2 3 4 এরকম হবে। প্রথম প্রধান শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তৃতীয়। n এর মান যদি 1 বসাও তাহলে প্রথম শক্তি স্তর হবে, 2 বসালে দ্বিতীয় শক্তি স্তর, 3 বসালে তৃতীয় স্তর, 4 বসালে চতুর্থ শক্তি স্তর। তো একটু লক্ষ্য করো, এই প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে আমি সেটা এখন বের করে দেখাবো। কিভাবে? n = 1 হলে প্রথম
শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2 ইন্টু n এর মান কত ধরেছি? 1, এতটি সমান সমান কয়টি? 2টি। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টি। এবার আমি দ্বিতীয় শক্তি স্তরে যাব। একটু লক্ষ্য করো, তাহলে আমি এইখানে আবার এই n এর মান 1 বসিয়েছি, আমি শুধু এখানে 2 বসাবো। n এর মান 2 হলে তাহলে এটা রেখে লিখব দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে এই 2 স্কয়ার। তাহলে এটা কয়টি হয় দেখো তো, 2 ইন্টু এই 2 স্কয়ার মানে 4, এতটি সমান সমান কয়টি হয়? 8টি। তাহলে এই শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টি প্রথম শক্তি স্তরে, এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টি, এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি সেটা আবার আমরা দেখব। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 ইন্টু 2 স্কয়ার, মানে দ্বিতীয় মানে n এর মান 2, হ্যাঁ, তাহলে 8টি থাকতে পারে। এবার আমরা তৃতীয় শক্তি স্তরে যাব। n এর মান যদি 3 হলে তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি? 3 স্কয়ার হবে এখানে, 3 স্কয়ার মানে 9, তাহলে হবে কয়টি? 9 দুগুণে 18টি। এইভাবে চতুর্থ শক্তি স্তরে 32টি। এভাবে তোমরা হিসাব করবা, শুধু n এর মান বসাই দিলে 2n স্কয়ার সূত্রে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা তোমরা বের করতে পারবা। এবার একটু লক্ষ্য করি, তোমরা একটু লক্ষ্য করো, এবার আমি কয়েকটি পরমাণু দিয়ে আমি ইলেকট্রন বিন্যাস করব। তো লক্ষ্য করো, তো আমরা এখন শিখলাম প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টি, সর্বোচ্চ থাকতে পারে, এর বেশি থাকতে পারবে না, কম থাকতে পারবে। যখন ইলেকট্রন না থাকে তখন কি করবে? কম থাকতে পারে। আর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 18টি। তো এবার লক্ষ্য করো, আমরা হাইড্রোজেন দিয়ে শুরু করি। হাইড্রোজেনের ইলেকট্রন আছে 1টি, পারমাণবিক সংখ্যা 1, তাহলে প্রথম শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। হিলিয়ামের ইলেকট্রন আছে 2টি, তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরে তো সর্বোচ্চ প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এই ইলেকট্রন বিন্যাস। লিথিয়ামের কথা ধরলাম, লিথিয়ামের আছে 3টি, তাহলে একটু লক্ষ্য করো এই 3টি ইলেকট্রনের, এই লিথিয়ামের আছে 3টি ইলেকট্রন, সেই 3টি ইলেকট্রনের প্রথম শক্তি স্তরে যদি 2টে যায় তাহলে দ্বিতীয় শক্তি স্তরে বাকিটা যাবে দ্বিতীয় শক্তি স্তরে। এই গেল, বুঝতে পারছো? অবশ্যই আমার প্রথম শক্তি স্তর যত সময় ইলেকট্রন দ্বারা পূর্ণ না হবে তত সময় পর্যন্ত দ্বিতীয় শক্তি স্তরে যাবে না। আবার দ্বিতীয় শক্তি স্তর যখন পূর্ণ হয়ে যাবে, 8টি হয়ে যাবে, তখন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন যাওয়া শুরু করবে। আবার বেরিলিয়ামের কথা ধরি, বেরিলিয়াম হচ্ছে 4, একটু লক্ষ্য করো, তাহলে 4 প্রথম শক্তি স্তরে থাকতে পারে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, তারপরে আর 2টে বাকি থাকে, সে যাবে দ্বিতীয় শক্তি স্তরে। বোরন আছে 5টি, তাহলে এইরকম 2 এই দ্বিতীয় শক্তি 3টে, টোটাল 5টা। তারপর আছে কার্বন আছে 6টি, কত হয়? কার্বন 2 এই 4। তারপর আছে নাইট্রোজেন আছে 7টি, তাহলে কি হলো? 2 5, মানে এক এক করে বাড়তেছে এই নাইট্রোজেন। তারপরে কত? অক্সিজেন আছে 8টি, কত? 2 6। তারপরে হলো ফ্লোরিন আছে, উপরে লিখি, এই ফ্লোরিন হচ্ছে 9টি ইলেকট্রন আছে, আর পারমাণবিক সংখ্যা 9, তাহলে 2 এই 7, 9টি, মানে প্রথম শক্তি স্তরে 2টি দেওয়ার পরে ইলেকট্রনগুলো দ্বিতীয় শক্তি স্তরে চলে যায়। এলো প্রথম শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তর। এইবার হচ্ছে নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে 10টি, একটু লক্ষ্য করো, 2 দেওয়ার পরে 8টি থাকে, 8টি, তাহলে দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ হয়ে গেছে। এবার যে মৌলটি আসবে দ্বিতীয় শক্তি স্তর নিয়ন পর্যন্ত পূর্ণ, যেটা আসবে সেটা তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। তাহলে এটা হচ্ছে সোডিয়াম হচ্ছে 11, একটু লক্ষ্য করো,
তাহলে 2 8, কারণ দ্বিতীয় শক্তি 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, 2 8 1। তাহলে তাহলে এর 11টা দেখো, প্রথম শক্তি স্তর 2টা পূর্ণ হয়ে গেল প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ 8টা থাকতে পারে, 8টা। এখন এই ইলেকট্রনটা যাবে কোথায়? তৃতীয় শক্তি স্তরে যাবে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 12, এটা হচ্ছে 2 8 2। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 2 8 3। তারপর হচ্ছে সিলিকন হচ্ছে 14, হবে কত? 2 8 4। তারপর হচ্ছে ফসফরাস, এ হচ্ছে 15, এ হচ্ছে 2 8 5। তারপর হচ্ছে সালফার 16, হলো কি 2 8 6। তারপর হচ্ছে ক্লোরিন 17, এটা হচ্ছে 2 8 7। এটা হচ্ছে আর্গন 18, 2 8 8। তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের ইলেকট্রন বিন্যাস। ওখান থেকে বুঝিয়ে দিয়েছি কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তোমাদের কাজ হলো এই ইলেকট্রন বিন্যাসগুলো আর এই পারমাণবিক সংখ্যা একটু লক্ষ্য করো। আমি কিন্তু ইলেকট্রন সংখ্যা লিখেছি, এই ইলেকট্রন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা পিছনে বাম পাশে লেখে এইরকম, এই 1 লেখে এখানে, এই 2 লেখে, এই 3, এই 4, এই 5, এই 6। তো এইভাবে পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে আর ইলেকট্রন বিন্যাস অবশ্যই শিখতে হবে। এর নেক্সট ক্লাসে কিভাবে যৌগ গঠিত হয়, মানে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে কিভাবে যৌগ গঠন করে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। তো এটা ভালো করে কয়েকবার তোমরা পড়বে আর পারমাণবিক সংখ্যা অবশ্যই মুখস্থ রাখতে হবে, তা না হলে তোমরা এই ইলেকট্রন বিন্যাস করতে গেলে খুব বাধার সম্মুখীন হবে। তো এই সমস্যা যাতে না পড়তে হয় তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা অবশ্যই বারবার আর একটা চার্টে লিখে তুমি যেখানে পড়ো সেখানে ঝুলিয়ে রাখবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।